আরেকটি নতুন সকাল। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 17 ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 1 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, কথায় আছে ভাদ্র মাসের গরমে তাল পাকে। এবার ভাদ্রের শুরুতে বৃষ্টির দাপট থাকলেও এখন স্বরূপে ফিরেছে ভাদ্র। এই তাল পাকা ভাদ্রে আমরা নিয়ে যাব সরাসরি তাল গাছের সেই চিরায়ত বাংলার রূপ দেখাতেই। নওগাঁর মহাদেবপুর উপজেলার সাহারায় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরী, শুভ সকাল। সকাল সকাল আপনার মধ্য দিয়ে এই যে নওগাঁর মহাদেবপুরের যে তাল গাছের সড়কটি একটু ঘুরে দেখতে চাই। জি, শুভ সকাল। আমরা আজকে আসলে খুব মনোরম একটি সড়ক, বলা চলে যে দুই পাশে তাল গাছ, সারি সারি তাল গাছ আপনাকে দেখলে মনে হবে যে ঠিক যেন স্বাগত জানাচ্ছে। আপনি জানেন যে বাংলার রূপ যদি আপনি বর্ণনা করতে যান, অত্যাবশ্যকীয়ভাবে কিন্তু এই তাল গাছের যে গুরুত্ব কিংবা এই তাল গাছের যে কথা সেটি কিন্তু চলে আসে। আমরা একটু দেখাতে থাকি, পাশাপাশি আসলে বলতে থাকি। সেটি হচ্ছে, আপনি জানেন যে এই তাল গাছের যে সৌন্দর্য কিংবা তাল গাছের যে উপকারিতা বা সবকিছু মিলিয়ে বিভিন্ন সময় এই তাল গাছ নিয়ে যে সাহিত্য কিংবা কবিতা কবি সাহিত্যিকরা আসলে রচনা করেছেন, তার যেই আমরা দেখেছি বিভিন্ন সময় বই পুস্তকেও পড়েছি, সেটি নিশ্চয়ই সকলেরই জানা। বিশেষ করে আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, কিংবা খান মোহাম্মদ মঈনুদ্দিনের ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এই কবিতাগুলো পড়ে পড়ে কিন্তু আসলেই বিভিন্ন প্রজন্মের পর প্রজন্ম কিন্তু আসলে বড় হয়েছে কিংবা শিক্ষা অর্জন করেছে, আমরা কিন্তু বলতেই পারি। আপনি জানেন যে এই তাল গাছের কিন্তু বাহারি যে খাবার, বিশেষ করে তাল থেকে যে হয়, সেই খাবারেরও কিন্তু জুড়ি নেই। বিশেষ করে আমরা যদি বলি যে তাল যখন ছোট থাকে, অর্থাৎ 1 থেকে 1.5 মাস বয়সের যে তালগুলো হয়, সেগুলো তালের আসলে শ্বাস কিন্তু বেশ জনপ্রিয়। বিভিন্ন শহরের আনাচে কানাচে কিন্তু এই তাল গাছের যে শ্বাস, অর্থাৎ তালের যে শ্বাস, সেটি কিন্তু আসলে বিক্রি করা হয়। এবং তাল যখন পরিপক্ক হয়, তাল যখন পাকে, বিশেষ করে এই সময়টাতে তাল পাকবার পরে তাল দিয়ে বিভিন্ন রকম পিঠা, বিশেষ করে গ্রাম বাংলায় বলা হয় যে তাল পিঠা, তালের পাটিসাপটা, তালের মিষ্টি, তালের রুটি, এই জিনিসগুলো কিন্তু তৈরি করা হয়। শুধু তাই নয়, আমরা বেশ কয়েক বছর ধরে দেখেছি যে নওগাঁর ঘুঘুডাঙ্গা নামে একটি জায়গায়, সেখানে কিন্তু একটি মেলা বসে। সেই মেলায় কিন্তু এই ধরনের পিঠাগুলো আয়োজন করা হয়। সেখানে কিন্তু বাণিজ্যিকভাবে এগুলো কেনাবেচাও করা হয় এবং সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে গ্রাম বাংলায় জামাই বাড়িতে তাল পিঠা পাঠানোর একটি রীতি আছে, যেটি কিন্তু এখনো প্রচলন আছে। অর্থাৎ বিশেষ করে এই সময়টাতে জামাই বাড়িতে তাল পিঠা সহ অন্যান্য যেই খাবার দাবারগুলো আছে সেগুলো কিন্তু পাঠানো হয়। বলা হচ্ছে, তথ্য বলছে যে বজ্রপাতের যেই ইলেকট্রন কণা শোষণ করতে পারে এই তাল গাছ, যার কারণেই রাস্তার পাশে এই তাল গাছের একটি বিশেষ গুরুত্ব আছে। আপনি জানেন যে বিভিন্ন রকম পথচারীরা যেহেতু এই সড়ক হয়ে যাতায়াত করে, সেই জায়গা থেকে হঠাৎ করে যদি এখানে বজ্রপাতের ঘটনা ঘটে কিংবা ঝড়ের ঘটনা ঘটে, অর্থাৎ বৃষ্টির ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই তাল গাছগুলো আসলে বজ্রপাতের যে ঝুঁকি থাকে সেটি থেকে কিন্তু বাঁচাতে পারে। আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে নওগাঁর বেশ কিছু জায়গায়, বিশেষ করে মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর, এই জায়গাগুলোর সড়কের দুই পাশে আসলে তাল গাছ রোপণ করবার যেই উৎসাহ উদ্দীপনা দেখেছি মানুষজনের মাঝে, সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে তাল গাছের যেই সৌন্দর্য, তাল গাছের যে গুরুত্ব, সবকিছু মিলিয়ে তাল গাছ রোপণের যে আগ্রহ, সেটি কিন্তু মানুষের দিন দিন বাড়ছে। সেটি নিশ্চয়ই আগামী দিনে আরো বেশি বাড়বে। এমনটা ছিল নওগাঁ থেকে। হারুনুর রশিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রবি ঠাকুর তাল গাছকে ভালোবেসে বলেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছকে ছাড়িয়ে উকি মারে আকাশে। দর্শক, সারি সারি এমন তাল গাছের নয়নাভরম দৃশ্য বেশ কিছু বছর আগে দেখা গেলেও এখন কিন্তু অনেকটা অনুপস্থিত। কিন্তু আমরা দেখছিলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার এই সড়কটি। দর্শক, আমরা তো ঘুরে দেখছিলাম, এবার একটু আমরা চলে যাব আবহাওয়া বার্তায়। আমরা জানবো আজকে সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড।
ঢাকায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫, সর্বনিম্ন ২৭.৫, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫, সর্বনিম্ন ২৯.২, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩, সর্বনিম্ন ২৬.৯, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪, সর্বনিম্ন ২৭.৪, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে রাজশাহীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, সকাল সকাল আবহাওয়া বার্তাটি জেনে নিলাম, যেটি পরিকল্পিতভাবে একটি দিন শুরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা চলে যাব আমাদের আরও একটি নিয়মিত আয়োজন পত্রিকায়। আমরা শুরুতেই সমকালের শিরোনামগুলো দেখে নেব। সর্বজনীন পেনশন কর্মসূচি স্থবির, মে জুনে নিবন্ধন করে ২ লাখের বেশি মানুষ, গত ১.৫ মাসে তা নেমেছে ২০,০০০-এ। চালুর পর গ্রাহক ৩,৭২,০০০, চাঁদা জমা ১২০ কোটি। আপাতত চালু হচ্ছে না জোরদারের নতুন প্রকল্প। ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬। ৩১ দিনে ২৭ জনের মৃত্যু, ৭ মাসের চেয়ে রোগী বেশি আগস্টে। ভ্যানে লাশের স্তূপ, আগুন দিয়ে পালায় পুলিশ। ঘটনাস্থল আশুলিয়া, ৫ আগস্ট। এক পুলিশ কর্মকর্তা চিহ্নিত, এখনো আতঙ্কে স্থানীয়রা মুখ বন্ধ। দর্শক, চ্যানেল 24 প্রতিবেদন যাচ্ছে একটি বিশেষ এই শিরোনামটি নিয়েই, আমরা দেখে নেব এবারে। দর্শক, সমকাল দেখছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা প্রতিবেদনটি এখন দেখতে পাচ্ছি না। আমরা চলে যাব কালের কণ্ঠে। ব্যবসা বিনিয়োগে ধীর গতি, আর্থিক খাতেও স্থিতিশীলতা দরকার। ক্রেতারা যদি জানে ব্যাংকে এলসি খুলতে সমস্যা, তখন আর আতঙ্কিত নয়, বলেছেন খন্দকার রফিকুল ইসলাম, প্রেসিডেন্ট বিজিএমইএ। দর্শক, কালের কণ্ঠের শুরুতে এই শিরোনামটি আমরা দেখছিলাম। নির্বাচন আদায়ে প্রধান চ্যালেঞ্জ, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের দুঃসহ রাজনৈতিক পরিস্থিতির অবসান ঘটেছে। সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের বৈঠক। প্রধান উপদেষ্টা শিগগিরই সংস্কারের রূপরেখা দেবেন, বৈঠক শেষে জানালেন বিশেষ সহকারী মাহফুজ আলম। কালের কণ্ঠের পরে আমরা চলে যাব প্রথম আলোতে। ৭২,০০০ কোটি টাকা ব্যয় রেললাইন, ট্রেন চলে কম। প্রকল্পগুলো নেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, অর্থায়নকারী দেশের পরামর্শে ও ঠিকাদারদের তৎপরতায়। আওয়ামী লীগের ১৫.৫ বছর। বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একসঙ্গে নিয়োগ হবে বলেছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন, বাকি সব বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা, ভয়াবহ বন্যায় ফেনীতে ২৩ জনের মৃত্যু। আশ্রয়কেন্দ্রে গিয়েছিল ১.৫ লাখ মানুষ, ২২,০০০ মানুষ এখনো বাড়ি ফেরেনি। দর্শক, প্রথম আলোর পরে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখব। অর্থ, ক্ষমতা, প্লট, প্রাইজ, পোস্টিংয়ের ওপর দাঁড়িয়েছিল কর্তৃত্ববাদী শাসন। শেখ হাসিনার সরকার গত ১.৫ দশকে একচ্ছত্র আধিপত্য ও
ও নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রশাসন কর্মকর্তাদের নানা সুযোগ সুবিধা দিয়ে ব্যবহার করেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আমলাদের পাশাপাশি চলে যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে। লিটারে পেট্রোল অকটেনে কমল 6 টাকা, কেরোসিন ডিজেলে 1 টাকা। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই 4 ধরনের জ্বালানি পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। এই মাসে প্রতি লিটার পেট্রোলের দাম পড়বে 121 ও অকটেনে 125 টাকা। ডিজেল ও কেরোসিনের লিটার পড়বে 105 টাকা 50 পয়সা। দর্শক, বণিক বার্তা এই ছিল প্রধান শিরোনামগুলো। সবশেষে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। বিভৎস রোমহর্ষক, আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ। কালের কণ্ঠেও আমরা শিরোনামটি দেখছিলাম। 5 আগস্টের এই ঘটনা তদন্তে কমিটি গঠন। তত্ত্বাবধায়ক চায় জাপা সংবিধান পুনর্লিখনের প্রস্তাব ইসলামী দলগুলোর। ডক্টর ইউনূসের সঙ্গে বিভিন্ন দলের নেতাদের মতবিনিময় শিগগিরই রূপরেখা দেবে সরকার। বাংলাদেশকে 25 বছরে 3বার নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে। উইলিয়াম বি মাইলাম, যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেছেন, বিগত 35 বছরে এই 3বার বাংলাদেশকে নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। এবারে একটু আমরা ইলিশের বাজারের খবর নিয়ে আসব। দর্শক, আমরা চলে যাব বরগুনায়। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালেহ। শুভ সকাল, আপনি আছেন, ঘাটেই আছেন, আমরা দেখতে পাচ্ছি। ইলিশের সরবরাহ আসলে কেমন পড়ছে এবং দাম কেমন? সারিকা, আমি এই মুহূর্তে আছি বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি দেশের দ্বিতীয়তম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে পরিচিত। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, যে আসলে আপনি দেখছেন যে এই অবতরণ কেন্দ্রের ঘাটে কিন্তু ট্রলার, এই যে মাছ ধরার যে ট্রলারগুলো, সে সারি সারি ট্রলারগুলো আছে এখানে, এবং সে ট্রলার থেকে কিন্তু ইলিশ এবং অন্যান্য প্রজাতির মাছগুলো কিন্তু এই অবতরণ কেন্দ্রে উঠানো হচ্ছে এবং বিক্রি হচ্ছে। এবং আমি আপনাকে যদি বলি, আমি সকাল থেকে এই মৎস্য অবতরণ কেন্দ্রে যে ইলিশ কেনা বেচা হয়েছে সেইগুলো আমি দাম দেখেছি, এবং যে বিষয়টি এখানে দেখা গেছে যে 1 কেজির উপরে যে ইলিশটি রয়েছে সেটি যেটি সামুদ্রিক, যেটি হচ্ছে গভীর সমুদ্র থেকে ধরা হয়, সেই ইলিশগুলো 56 থেকে 60,000 টাকা, 55,000 টাকা, অর্থাৎ 1400 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যেগুলো নদীর মাছ, অর্থাৎ পায়রা, বিষখালী, বলেশ্বরের, সেগুলো কিন্তু 65 থেকে 68,000 টাকা, অর্থাৎ 16 থেকে 1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যেটি 1 কেজির নিচে সেই মাছগুলো কিন্তু যেটি নদীর, সেটিও কিন্তু 1400 টাকা বা 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যেটি বলা যায় যে আসলে ইলিশের দাম কিন্তু গত 1 মাস ধরে যে অবস্থা, সেটি কিন্তু কমছে না, অর্থাৎ সেটি এই অবস্থায় আছে। আর যে বিষয়টি হচ্ছে যে আরও একটু যদি আপনাকে বলি, যে গত বছর অর্থাৎ 2023 সালে 1 মাসে এই অবতরণ কেন্দ্রে ইলিশ কেনা বেচা হয়েছে 380 মেট্রিক টন, এবং যা এবছর কেনাবেচা হয়েছে গত 1 মাসে 348 মেট্রিক টন, অর্থাৎ 30 মেট্রিক টন কম। তবে আসলে 30 মেট্রিক টন কম থাকলেও দামের পার্থক্যটা কিন্তু অনেক বেশি। এবং এইগুলো নিয়ে আমি ট্রলার মালিক, জেলে বা যারা আছেন বা এই মৎস্যজীবী যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে আসলে যে জেলেদের যে ইলিশ বা অন্যান্য মাছ আহরণের যে পরিমাণ আসলে তাদের খরচ বা তেল বা অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে, সেই যে খরচ, সে অনুযায়ী কিন্তু আসলে যে তাদের যে ব্যয় হয়, সেই ব্যয় অনুযায়ী কিন্তু আসলে তাদের যে ইলিশ বিক্রি করলে যেটি আয় হয়, তাদের দাবিতে হচ্ছে আসলে সেই পরিমাণ তাদের আয় হয় না এটি। তবে ক্রেতাদের কিন্তু একটি অভিযোগ আছে, যে এখনো আছে, যে আসলে ইলিশের দাম যেটি রয়েছে সেটি আসলে তার একেবারেই নাগালের বাইরে, এবং সেই মাছ ক্রয় করা একটি দুঃসাধ্য ব্যাপার। আর ছোট
যে মাছগুলো রয়েছে, এই যে জাটকা মাছের পরিমাণটা কিন্তু অনেক বেশি এবং বড় ইলিশ কিন্তু পরিমাণে অনেকটা কম। যেগুলো আসলে এগুলো সামুদ্রিক মাছ, এই মাছগুলোর ইলিশ এটির দাম অনেকটা কম। এটি হচ্ছে অর্থাৎ 20,000 টাকা বা যেটি মন অর্থাৎ 500 টাকা কেজি। আসলে এটি একেবারেই ছোট। যেগুলো হচ্ছে যে আর আমি এই বিষয়ে আসলে যারা মৎস্য বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে যে অবস্থা বা দেশীয় প্রজাতির যে মাছ না থাকা বা আসলে বাজারে যে ঊর্ধ্বগতি, সব মিলিয়ে আসলে ইলিশের দাম কমার কোনো সম্ভাবনা নেই, এমনটি আসলে তারা যে বলেছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ সারিতে। আবু জাফর সালেহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইলিশের ভরা মৌসুম চলছে, তাই আমরা একটু সকাল সকাল ইলিশের সরবরাহ এবং ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জেনে এলাম। দর্শক, আপনাদের আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি। লিটারে 6 টাকা দাম কমলো পেট্রোল এবং অকটেনের। আগের সাথে ডিজেল ও কেরোসিনের দামও লিটারে 1 টাকা 25 পয়সা কমেছে। দর্শক, এই মুহূর্তে কেওএসটি নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ কেওএসটি নিবেদিত সকাল 24-এ। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, এবার একটু আপনাদের বন্যার আপডেটটি জানিয়ে দেব। বন্যায় আরও 5 জনের পেরে নিহত দাঁড়িয়েছে 59 জনে। সবচেয়ে বেশি 23 জন মারা গেছেন ফেনীতে। মৌলভীবাজারে 1 জন নিখোঁজ আছেন এখনো। নোয়াখালীতে গত 3 দিনে 5 থেকে 6 ইঞ্চি পানি নেমেছে, তবে এখনও সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি এলাকায় রয়েছে কোমর সমান পানি। অনেকের ঘরে এখনও জ্বলছে না চুলা। ফেনীতে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন মানুষ। পারিবাহিক রোগ বাড়ায় মেডিকেল ক্যাম্পগুলো ভিড় বেড়েছে। চাঁদপুরের শহরাস্তি ও হাজীগঞ্জে ধীর গতিতে কমছে পানি। ফরিদপুর ও কচুয়ায় এখনও পানিবন্দী অনেকে। মৌলভীবাজার ও হবিগঞ্জে বানের পানি নেমে যাওয়ায় বের হচ্ছে ক্ষত চিহ্ন। রাঙামাটির কাপ্তাই লেকে নতুন করে পানি বেড়ে প্লাবিত আশেপাশের নিম্নাঞ্চল। ওই যে আমি যেখানে বলবো কোম্পানি, আপনার যদি পা লাগে তাহলে কিন্তু পা একবারে এটা করে দেবে। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। দর্শক, দীর্ঘ 3 মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর পর্যটকদের জন্য আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। অনুমতি নিয়ে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। বাগেরহাট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, শুভ সকাল। 3 মাস পর আজ রবিবার উন্মুক্ত হতে যাচ্ছে সুন্দরবন। তো যারা ভ্রমণ পিপাসু আছে তারা নিশ্চয়ই মুখিয়ে ছিল এতদিন পর্যটকদের আনাগোনা দেখছেন কিনা, সেই সাথে সাথে বন কর্মকর্তা, বনজীবীদের প্রস্তুতি কেমন দেখছেন? জি, শুভ সকাল আপনাকেও। আপনি জানেন যে বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই সুন্দরবন। এই সুন্দরবনকে, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ ছুটে আসে। আজকে থেকে 3 মাস পর এই সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। জুনের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের আগস্টের 31 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, আর সেপ্টেম্বরের 1 তারিখ আজকে খুলে দেওয়া হলো। তো আমরা দেখেছি যে আজকে সকাল থেকে অনেক পর্যটক এসেছেন। শুধু তাই নয়, তার 2-1 দিন আগে থেকে কিন্তু অনেক পর্যটক কিন্তু এসেছেন। অনেকে জানতেন না যে আসলে সুন্দরবন যে সবার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে। তবে আমি কথা বলেছি বাগেরহাটের যিনি সুন্দরবন পূর্ব বিভাগ বন কর্মকর্তা কাজী নুরুল করিমের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আমরা সুন্দরবনকে যেভাবে সাজাতে হয় সেভাবে আমরা শুধু সাজাইনি, যে প্রাকৃতিকভাবে যে গড়ে ওঠে সুন্দরবন, বিভিন্ন সময় যে এখানে পর্যটক মাওয়ালি বনজীবীরা যে সুন্দরবনের বিভিন্নভাবে বিরক্ত করে, বন্য প্রাণী এবং জীববৈচিত্র্য ব্যাঘাত ঘটে, সেগুলো মূলত সমৃদ্ধি এবং তাদের
যে প্রাকৃতিক যে রূপ নিজস্বভাবে গড়ে ওঠার জন্য কিন্তু এই সুন্দরবন 3 মাস বন্ধ থাকে, যেটা 2021 সাল থেকেই কিন্তু এটা কার্যকর করা হয়েছে। এর আগে কিন্তু এটা ছিল না। তো সেক্ষেত্রে এই সুন্দরবনকে দেখার জন্য যারা আসবে তারা যেমন উপভোগ করবে, তেমনি এখানে প্লাস্টিক জাতীয় যেসব নিষিদ্ধ যেসব সামগ্রী রয়েছে সেসব যেন তারা না ফেলে, এটা বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রাণ প্রকৃতি রক্ষায় টানা 3 মাস বন্ধ ছিল সুন্দরবন। আজ রবিবার উন্মুক্ত করা হচ্ছে সেটি, এবং পর্যটকদের আনাগোনাও দেখা যাচ্ছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যেন এই যে বৈধভাবে প্রবেশের পর অবৈধ কোনো কাজ, হরিণ শিকার থেকে শুরু করে কোনো কিছু না ঘটে। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে। দর্শক, এবার একটি চমৎকার তথ্য দেয় আপনাদের। ব্রিটেনের সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভার হয়ে রেকর্ড করলেন 100 বর্ষী এক নারী। ম্যানেট বেলি নামের ব্রিটিশ এই নাগরিক নিজের 102তম জন্মদিন উদযাপন করতে বেছে নেন স্কাই ডাইভিংকে। 7000 ফিট উচ্চতা থেকে লাফিয়ে দুঃসাহসিকতা দেখান তিনি। যে বয়সে লাঠি ভর দিয়ে কোনো রকমে হাঁটার কথা, সেই বয়সে তাক লাগানো কাণ্ড করছেন শতবর্ষী এই বৃদ্ধা। 7000 ফুট উঁচু থেকে লাফিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ব্রিটেনের ম্যানেট বেইলি। জীবনের এই সময়টা থাকে একঘেয়েমিতে ভরা, অথচ তখনই এমন রোমাঞ্চ, ডিয়ারিং কাজ, যার নেপথ্যে কারণটি অবশ্য মহৎ। 28 অগস্ট 102 বছর পূর্ণ হলো তার। দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহে 25 অগস্ট দুঃসাহসিক এই স্কাই ডাইভ দেন তিনি, যা তার জন্মদিনটিকে করে তোলে অন্যরকম ভালো লাগার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে উইমেন্স রয়্যাল নেভাল সার্ভিসের সদস্য ছিলেন ম্যানেট বেইলি। তার এক বন্ধুর বাবা 85 বছর বয়সে স্কাই ডাইভিং করেছিলেন। জানালেন সেখান থেকেই এই কাজে অনুপ্রেরণা পেয়েছিলেন। নিজের 100তম জন্মদিনটিও রাঙিয়েছিলেন দুঃসাহসিক এক অভিযাত্রায়। ঘন্টায় 130 মাইল গতিতে চালিয়েছিলেন ফেরারি রেসিং কার। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, তবে এই ছিল কেউ স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।